বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 10 ফেব্রুয়ারি, 27 মাঘ এবং ফার্সি 22 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radio tehran1982
gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের ইসলামী বিপ্লবের 42তম বিজয় বার্ষিকী উপলক্ষে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে প্রাপ্ত খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে উদযাপিত হল ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী। প্রেসিডেন্ট বললেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পরমাণু প্রতিশ্রুতিতে ফেরা নয়। ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় দখলদার ইসরায়েলের পতাকায় আগুন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রতিবাদে বিক্ষোভ করল বিএনপি। এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা কমেছে বলে সংসদকে জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানে আজ ইসলামী বিপ্লবের 42তম বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশে ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়। 1979 সালের এই দিনে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বৎসরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানান। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে পায়ে হেঁটে শোভাযাত্রার পরিবর্তে জনগণকে মোটরসাইকেল ও গাড়িতে করে প্রতীকী শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। কিন্তু রাজধানী তেহরান সহ সারা দেশের প্রকৃত চিত্র তুলে ধরে টিভি চ্যানেলগুলো জানিয়েছে, সাধারণ মানুষ গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও প্রতি বছরের মতো পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার এই শোভাযাত্রায় অংশ নেওয়ার সুযোগ তারা হাতছাড়া করতে চাননি বলে টিভি চ্যানেলগুলো মন্তব্য করেছে। আজ স্থানীয় সময় সকাল 9টা থেকে সারা দেশের 1000-এরও বেশি শহর এবং অন্তত 10,000 গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লাখ লাখ মানুষ আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক ধ্বনিতে স্লোগান দিয়েছেন। এ সময় ইসরায়েলি পতাকায় আগুন দেয়া হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বিজয় বার্ষিকী উপলক্ষে বলেছেন, আমেরিকার সর্বোচ্চ শত্রুতা ও অর্থনৈতিক যুদ্ধ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তার দেশের চোখ ধাঁধানো উন্নতি অব্যাহত রয়েছে। তিনি ইসলামী বিপ্লবের 42তম বিজয় বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে এ মন্তব্য করেন। ভাষণের অন্য অংশে তিনি বলেন, যেদিন 6 জাতি গোষ্ঠী পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে, কেবল সেদিনই ইরান এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি ফিরে যাবে, তার আগে নয়। প্রতি বছর শোভাযাত্রা শেষে তেহরানের আজাদি স্কয়ারে সমবেত জনতার উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণ ছিল বিগত 4 দশকের ঐতিহ্য। কিন্তু চলতি বছর করোনা ভাইরাসের কারণে সেখানকার ভাষণ ও সমাবেশ
বাতিল করা হয়েছে। এর পরিবর্তে হাসান রুহানি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার ভাষণে আরো বলেন, তার দেশের জনগণের প্রতিরোধ এবং সরকারের সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগ ব্যর্থ হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আজ রাজধানী তেহরানের আজাদ স্কোয়ারে প্রদর্শন করা হয়েছে। এই স্কোয়ারের পাশ দিয়ে যখন ইসলামী বিপ্লব বিজয়ের 42তম বার্ষিকীর শোভাযাত্রা চলছিল, তখন সেখানে এসব ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তির প্রতীক হিসেবে শোভা পাচ্ছিল। জুলফিকার বাসির, দেসফুল ও কিয়াম মডেলের একটি করে ক্ষেপণাস্ত্র সেখানে রাখা হয়। 3টি ক্ষেপণাস্ত্রই ইরানের গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দেসফুল ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার। জুলফিকার বাসিরের পাল্লা হচ্ছে 700 কিলোমিটার। এতে রয়েছে অপটিক্যাল ডিভাইস, যা দিয়ে সাগরে ভাসমান যানকে সহজে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া কিয়াম ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 800 কিলোমিটার। ছোড়ার পরও এটিকে নিয়ন্ত্রণ করা যায়। ইরানের কোদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সুলাইমানি শহীদ হওয়ার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় এই কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। পারস্য উপসাগরের কিশ দ্বীপের মানুষেরা ভিন্ন আঙ্গিকে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে। তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা দিয়ে সাজানো শতাধিক নৌযান নিয়ে পারস্য উপসাগরে মহড়া দিয়েছে। এসব নৌযানের মধ্যে ছোট জাহাজ, ট্রলার ও স্পিড বোটের সংখ্যাই ছিল বেশি। এ সময় আকাশে জাতীয় পতাকাবাহী প্যারাশুটও দেখা যায়। নৌযানগুলোতে এ সময় ইরানের বিশাল আকারের পতাকা শোভা পাচ্ছিল। এছাড়া কিশ দ্বীপের অধিবাসীদের গাড়ি শোভাযাত্রাও ছিল দর্শনীয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবেও শোনা যাচ্ছে 1 মিটার ব্যান্ডে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থা আমূল পাল্টে ফেলা হবে। আজ ঢাকায় একটি হোটেলে বাংলাদেশে কর্মরত 15টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নিরাপদ স্কুলে ফিরি শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সনদ সর্বস্ব পরীক্ষা নির্ভর পদ্ধতি বদলাতে হবে, আমাদের মাইন্ড সেটও বদলাতে হবে। আনন্দময় শিক্ষার কথা আমি বলেছি। আমরা কি শিখলাম, কতটা শিখলাম সেটা মূল্যায়নের বদলে আমরা জুজু বানিয়ে ফেলেছি। সেজন্য আমরা ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি। জিপিএ 5 তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা করতে হবে। দেশের শিক্ষক ও শিক্ষার্থীর পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষকের সংখ্যা 5,75,430। পৃথিবীর অনেক দেশ আছে যাদের পুরো জনসংখ্যা এর চেয়ে কম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত খেতাব বীরোত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবার পায়তারা করছে। এদিকে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তকে
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছেন। আজ বুধবার সকালে এক প্রতিক্রিয়ায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত কিনা সেটা এখনো আমরা জানি না। যদি সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় তাহলে এটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চরম অবমাননার শামিল। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি পার্টি খুব মিথ্যে কথা বলে, এত মিথ্যা কথা বলে যে কল্পনা করতে পারবেন না। আজ তিনি পশ্চিমবঙ্গের মালদহে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন। মমতা আরো বলেন, বিজেপি হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধায়, তফসিলি আদিবাসীতে দাঙ্গা বাঁধায়, বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা বাঁধায়, বাঙালি অবাঙালিতে বিভেদ সৃষ্টি করে। ওরা গুন্ডামি করে, খবরদারি করে, ওরা লুটেরা। তিনি বলেন, আজকে উত্তরপ্রদেশের চাষিরা কাঁদছে, রাজস্থানের চাষিরা কাঁদছে, পাঞ্জাবের চাষিরা কাঁদছে, হরিয়ানার চাষিরা কাঁদছে। বাংলার চাষিরা কাঁদছে না, কারণ বাংলায় বিজেপি নেই। মমতা বলেন, বিজেপি ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, শিখ খ্রিস্টানে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে, মা মেয়েতে দাঙ্গা বাঁধাচ্ছে। তিনি বলেন, দেশে কারো স্বাধীনতা নেই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা কমেছে। আজ সেদেশের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা কমেছে। আজ বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি ওই তথ্য জানিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, 2020 সালে 489টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে 955 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2016 সালে এই জাতীয় ঘটনার সংখ্যা ছিল 654 এবং 1601 জনকে গ্রেপ্তার করা হয়। 2017 সালে অনুপ্রবেশের সংখ্যা ছিল 456, গ্রেপ্তার হয়েছিল 907 জন। 2018 সালে 420টি অনুপ্রবেশের ঘটনায় 884 জনকে গ্রেপ্তার করা হয়। একইভাবে 2019 সালে 500টি অনুপ্রবেশের ঘটনায় 1109 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যসভায় রাকেশ সিনহা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টিও উত্থাপন করেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কেও তিনি জিজ্ঞেস করেন। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজ্যে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের জন্য 33টি ঘটনা অমীমাংসিত রয়েছে। এ কারণে রাজ্যে সীমান্তের বেড়া লাগানো বাধাগ্রস্ত হচ্ছে। একই ইস্যুতে এক পরিপূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 76% বেড়া দেওয়া হয়েছে। 10 কিলোমিটার জুড়ে কাজ চলছে। ভৌগোলিক পরিস্থিতি ও সীমান্তে নদীর অঞ্চলগুলোর কারণে 319 কিলোমিটার বেড়া লাগানো যাবে না। ওই এলাকায় যৌথ বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আজও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ রাজধানী নেপিডো ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। সেনা শাসনের বিরুদ্ধে চলমান অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী নেপিডোতে আজ শত শত সরকারি কর্মীও মিছিল করেছেন। পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যের একদল পুলিশকে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে। তাদের পোশাকে লেখা ছিল, আমরা একনায়কতন্ত্র চাই না। এর আগে গতকাল রাজধানীতে সেনাবাহিনী সহিংসতা চালিয়েছে। সেনা সদস্যরা নেপিডোর একটি ক্লিনিকের দখল নেয়। সেখানে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন একজন চিকিৎসক। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে ইসলামী বিপ্লবের 42 বছর পূর্তি হল, কিন্তু আজও এই মহাবিপ্লবের নানা বিস্ময় ও সাফল্য অব্যাহত রয়েছে। এসব সাফল্যের রহস্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। ইরানে ইসলামী বিপ্লবের 42 বছর পূর্তি হল, কিন্তু আজও এই মহাবিপ্লবের নানা বিস্ময় ও সাফল্য অব্যাহত রয়েছে। এ মহাবিপ্লব হাতছানি দিচ্ছে অচিরেই বিশ্ব সভ্যতার উজ্জ্বলতম মহাকাব্যিক অধ্যায় গড়ার। প্রকৃত মুহাম্মাদি ইসলামের অনুসরণই ইরানের ইসলামী বিপ্লবের অভাবনীয় সাফল্যগুলোর রহস্য। ইসলামের এই অতুলনীয় শক্তির বলেই মুসলিম বিশ্বে মার্কিন সরকারের সবচেয়ে বড় মিত্র শাহের সরকারকে উৎখাত করেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে। সেই একই শক্তির সুবাদেই ইসলামী বিপ্লব এ পর্যন্ত বানচাল করতে পেরেছে দাম্ভিক শক্তিগুলোর সর্বোচ্চ চাপ ও নানা ষড়যন্ত্র। মার্কিন তাত্ত্বিক হান্টিংটন 1993 সালে বলেছিলেন, রাজনৈতিক ইসলাম অনুপ্রেরণা পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে। প্রশ্ন হল, কেন বিশ্ব অঙ্গনে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দুর্বল না হয়ে দিনকে দিন বেড়েই চলেছে? আসলে ইসলামী ইরানের বিপ্লবী নেতৃবৃন্দ ও জনগণের আদর্শিক ঐক্যই এই মহাবিপ্লবকে দুর্বলতা ও বিলুপ্তি থেকে রক্ষা করার অন্যতম প্রধান কারণ। ইরানের ইসলামী বিপ্লব স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের উপর কঠোর আঘাত হানায় এবং মজলুম জাতিগুলোর সহযোগী হওয়ায় একসঙ্গে স্থায়ী শত্রুতায় জড়িয়ে আছে বিশ্ব সাম্রাজ্যবাদী জোট। কিন্তু ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির ইন্তেকালের পরও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইরানি জাতিকে ওই মহান ইমামের সূচিত ইসলামী বিপ্লবের আদর্শের পথে অবিচল এবং ঐক্যবদ্ধ রেখে নানা ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য ও শক্তিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। এ বিপ্লব উপহার দিয়েছে শহীদ জেনারেল কাসেম সোলাইমানের মতো সন্ত্রাস বিরোধী যুদ্ধের বিশ্বনন্দিত নায়ক এবং শহীদ ফাখরিজাদের মতো সেরা পরমাণু বিজ্ঞানী। গোটা পশ্চিম এশিয়ায় ইসলামী ইরানি এখন সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি। ইরানের প্রভাব ফিলিস্তিন, কাশ্মীর আর পশ্চিম এশিয়া ছড়িয়ে পৌঁছে গেছে ভেনেজুয়েলা সহ ল্যাটিন আমেরিকার অনেক দেশেই। আর মার্কিন সরকার ইরানের এইসব প্রভাব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নীরবে হজম করতে বাধ্য হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতার প্রায় 50 বছর পার হয়ে এসে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে প্রাপ্ত খেতাব বীরুত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে উল্লেখ করে জিয়াউর রহমানের এই রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর স্কাউট ভবনে আয়োজিত দিনব্যাপী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোস্তাকের নামও বাদ দেওয়া হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিনের
রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত রেডিও তেহরানকে বলেছেন, জিয়াউর রহমান সাহেব একটা সৎ মানুষ ছিলেন, সে সঠিক সময় সঠিক কাজটা করেছিলেন, এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই ওনার বক্তব্যটা উনি দিয়েছিলেন। এরা যাই করুক, যে যাই করুক, যে শেখ মুজিবুর রহমানের তার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, জিয়াউর রহমানও তার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। তবে আমাদের প্রতিবাদ করার, আমরা প্রতিবাদ করব। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জানিয়েছেন, এ ব্যাপারে তারা অবশ্যই প্রতিবাদ জানাবেন। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে এমন সিদ্ধান্তের সাথে দেশের প্রধানমন্ত্রী একমত হতে পারেন না বলেও উল্লেখ করেন উলফাত আজিজ। উল্লেখ্য, পদাধিকার বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রধান উপদেষ্টা। ওদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গতকালকের সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আরও যে মদতদাতা রয়েছেন তাদের চিহ্নিত করতে 3 সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য শাহজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের বিষয়টি সভায় আলোচ্য সূচিতে না থাকলেও 30 জন মুক্তিযোদ্ধার সনদ যাচাই বাছাই ও বাতিল সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় বিষয়টি উত্থাপিত হয়। তখন এ নিয়ে দীর্ঘ আলোচনার পর জিয়াউর রহমান সহ কয়েকজনের খেতাব এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে